আজকের দিনে আমি পিরোজপুর সার্কিট হাউসে প্রথম প্রবেশ করতে পারি। আমি যখন পিরোজপুর পৌঁছাই তখন বেলা মধ্য দুপুর গড়িয়ে গেছে। সার্কিট হাউসটি আমার ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু রোদের কারণে তা সম্ভব হলো না। তবে সার্কিট হাউসের স্টাফরা ছিল বেশ বন্ধুপ্রবণ। আমার সাথে আনা খাবার পানি শেষ হয়ে যাবার কারণে তারা খাবার পানি দিয়ে এবং বিশ্রামের ব্যবস্থা করে আমাকে বেশ সহযোগিতাই করেছিল। পিরোজপুর শহরটাও আমি একটু ঘুরে দেখতে চেয়েছিলাম, কিন্তু গরমের কারণে তা বাতিল করে আমি পরবর্তী চেকপয়েন্ট বাগেরহাটের দিকে এগিয়ে চললাম। দূরত্ব 28 কিলোমিটার। আমার পরিকল্পনা আজকের লাঞ্চ ব্রেকটা আমি সেখানেই নেব। পিরোজপুর থেকে বাগেরহাট যাবার রাস্তাটা বেশ সুন্দর। রাস্তার দুপাশে দেখলাম প্রচুর সুপারি গাছ, যা আমার স্মৃতি থেকে প্রায় হারিয়েই গেছে। আমি যখনই কোনো সুন্দর জায়গা দেখি তখনই আমার মাথায় আসে সেই জায়গাটা বর্ষা এবং শীতকালে কেমন দেখাবে। আর শীতকালের কথা মনে আসতেই আমার মাথায় এলো 2022 সালে আমাদের অ্যানুয়াল ট্যুরের কথা, যখন আমরা মেহেরপুর গিয়েছিলাম। সেটা ছিল অসম্ভব ঠান্ডায় মনে রাখার মতো একটা রাইড। আমার সাথের ব্যক্তিটির নাম প্রদীপ হাওলাদার। বাগেরহাটে যাবার পথে তার সাথে আমার পরিচয়। উনি ছিলেন আমার আজকের রাইডের দ্বিতীয় আকর্ষণ। উনিও একজন গতানুগতিক সাইক্লিস্ট। একটি সিঙ্গেল স্পিড সাইকেল চালিয়ে বাগেরহাটে যাচ্ছেন বন্ধুর বাড়িতে বেড়াতে। ওনার আন্তরিক বন্ধুসুলভ আচরণের কারণে অল্প সময়ের মাঝেই উনি আমার পছন্দের ব্যক্তি হয়ে উঠলেন। উনি যখন জানতে পারলেন আমি এই এলাকায় সম্পূর্ণ নতুন, তখন খুব অল্প সময়ের ভেতরেই এই এলাকার সব প্রয়োজনীয় তথ্য আমাকে জানিয়ে দিলেন। এমনকি উনি আমাকে দাওয়াত পর্যন্ত দিলেন দুপুরে তার সাথে খাবার জন্য। বাগেরহাটে পৌঁছে আমরা আলাদা হয়ে যাবার পর ওনার সঙ্গ আমি বেশ মিস করতে থাকি। উনি মংলা পর্যন্ত আমার রাইডিং পার্টনার থাকলে মন্দ হতো না। বাগেরহাট পৌঁছাই আমি দুপুর 2:30টায়। এখন আমার লাঞ্চ ব্রেকের সময়। বাগেরহাট সার্কিট হাউসে ঢুকেই আবার বেরিয়ে আসি ভিড় দেখে। সরকারি বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভিজিটে এসেছে, তাই আমি চলে যাই আমার লাঞ্চ ব্রেকে। আমার পরিকল্পনা লাঞ্চ সেরেই আমি বেরিয়ে পড়ব মংলার উদ্দেশ্যে, আর যাত্রাপথে বিখ্যাত 60 গম্বুজ মসজিদটা ভিজিট করে যাব। রাইডের উত্তেজনায় আমি বুঝতেই পারিনি যে আমি কতটা ক্লান্ত ছিলাম, কারণ আমি যখন আবার রাইড শুরু করি তখন বাজে বিকাল 4টা। ক্লান্ত হলেও অ্যাডভেঞ্চার রাইডের নেশায় আমি তখন বিভোর। সেই ঢাকা থেকে একা একা এত দূরে আমি এসেছি সম্পূর্ণ অপরিচিত একটা জায়গায়, যাচ্ছিও অপরিচিত একটা জায়গায়, এবং আমি জানি না সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে। অ্যাডভেঞ্চার রাইডের নেশা আমাকে টেনে নিয়ে যাচ্ছে সম্পূর্ণ অনিশ্চিত একটা গন্তব্যে। আমি কখনোই ভাগ্যবান ছিলাম না, তাই বরাবরের মতো দুর্ভাগ্য আমাকে পেয়ে বসলো 60 গম্বুজ মসজিদ থেকে। মসজিদ এলাকাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হওয়ার কারণে কর্তৃপক্ষ আমাকে সাইকেল নিয়ে ভেতরে ঢুকতে দিল না। সাইকেল আমাকে অন্যান্য গাড়ির সাথে বাইরে পার্কিংয়ে রেখে যেতে হবে, তাও আবার নিজ দায়িত্বে। আমার জন্য সেটা ছিল অসম্ভব। ক্রিস্টোফারের জন্য এই ধরনের রিস্ক আমি কিছুতেই নিতে পারবো না। তাই বিখ্যাত মসজিদটি দেখার ইচ্ছা বাদ দিয়ে আমি এগিয়ে চললাম আমার আজকের সর্বশেষ গন্তব্যস্থল মংলার দিকে। বাগেরহাট 60 গম্বুজ মসজিদ থেকে মংলার দূরত্ব 39 কিলোমিটার। আজ সারাদিনই আমি হাইওয়ে দিয়ে রাইড করেছি। বিষয়টা ভালোই ছিল, কিন্তু বিকেলে এসে হঠাৎ করে বাগেরহাটের গ্রাম্য পরিবেশ দেখার খুব ইচ্ছা হলো। তাই কিছু না ভেবেই ঢুকে পড়লাম হাইওয়ে ছেড়ে লোকালয়ের ভেতরে। এতে লাভ যা হলো, 39 কিলোমিটার রাস্তা থেকে 4 কিলোমিটার রাস্তা কমে গেল। আর লোকালয়ের ভেতরে বিকেলবেলা আমার রাইডটা ছিল এক কথায় অসাধারণ। মংলা এখনও 30 কিলোমিটার দূরে। মংলা যাবার মূল সড়কে আজকের দিনের অন্যান্য সড়কের তুলনায় গাড়ির চাপ বেশি, বেশিরভাগই বড় গাড়ি। রাস্তাটি ভালো হলেও এর নানান স্থানে মেরামতের কাজ চলছে। এখন বাজে 5:15। অন্ধকার নেমে আসছে খুব দ্রুত, কিন্তু মংলা এখনও 11 কিলোমিটার দূরে। আমি যদিও অন্য কোনো দেশের সূর্যাস্ত দেখিনি, কিন্তু যতবারই আমি বাংলাদেশের সূর্যাস্ত দেখেছি ততবারই মনে প্রশ্ন জেগেছে যে এর চেয়ে সুন্দর সূর্যাস্ত কি কোথাও আছে। আজ সারাদিন আমার রাইডটা ছিল খুব এক্সাইটিং, কিন্তু এখনও আমার সামনে একটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাকে এখনও রাতে থাকবার ব্যবস্থা করতে হবে। মংলাতে বেশ কয়েকটা আবাসিক হোটেল আছে শুনেছি, কিন্তু সেগুলোর বর্তমান অবস্থা কি কে জানে।
আমার সারাদিনের অ্যাডভেঞ্চার রাইড শেষ হয় সন্ধ্যা 6:45। অন্ধকারের কারণে মংলাতে পৌঁছানোর কোনো ছবি বা ভিডিও করা সম্ভব হয়নি এবং আমার জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করছে। মংলাতে কোনো আবাসিক হোটেল নেই। এখন কি করি? মংলার স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারলাম আছে কিছু হোটেল, কিন্তু সেখানে থাকতে হলে আমাকে মংলা নদী পার হয়ে ওপারে যেতে হবে। আমি মনে করেছিলাম নদী পার হতে হয়তো ঝামেলা হবে, কিন্তু বিষয়টা ছিল মজার। ঢাকার লেগুনা সার্ভিসের মতো নদী পারাপারের নৌকা লাইন দিয়ে অপেক্ষা করছে। নদী পার হয়ে বন্দর এলাকায় হোটেল ব্যাংকক নামের একটি হোটেলে খুব অল্প ভাড়ায় বড় একটা রুম পেয়ে গেলাম, সেই সাথে লাগোয়া রেস্টুরেন্ট। এবং ফাইনালি এখানে এসে আমার আজকের দিনের অ্যাডভেঞ্চার শেষ হলো। আমাদের অ্যানুয়াল ট্যুরের দ্বিতীয় দিনে মংলা থেকে সবাইকে শুভেচ্ছা। বহুদিন পর সূর্যোদয় দেখছি। সূর্যটাকে বড় অদ্ভুত লাগছে, মনে হচ্ছে আমি কোনো ভিন গ্রহে আছি। সূর্যের এমন সরাসরি অবয়ব সহজে চোখে পড়েনি। এখন বাজে সকাল 6টা, কিন্তু মংলা পোর্ট সিটি এখনো ঘুমিয়ে আছে। সবকিছুই শান্ত আর নীরব। আমার মনে হচ্ছে আমি বিছানায় যেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তবে পোর্ট সিটির একটা অংশ অলরেডি ব্যস্ত হয়ে পড়েছে, যা আমাকেও ব্যস্ত হতে তাগাদা দিচ্ছে। তাই দ্রুত তৈরি হয়ে আজকের রাইডে বেরিয়ে পড়লাম। অন্ধকারের কারণে গতরাতে মংলা নদী আর বন্দর এলাকা ভালোভাবে দেখা হয়নি, কিন্তু আমাকে স্বীকার করতেই হলো দিনের বেলা এর দৃশ্য খুবই আকর্ষণীয়। নদীটি বিভিন্ন সাইজের নৌযানে ভরা। তবে আমি দেখতে চাচ্ছিলাম সমুদ্রগামী বড় বড় জাহাজ যা এখানে নেই। দেখা যাক, হয়তো পশুর নদীতে তাদের দেখতে পাওয়া যাবে। এবার নদী পার হবার পালা। গতরাতে বুঝতেই পারিনি যে নদী পারাপারের নৌকোগুলো ছোট হবার কারণে নদী পার হওয়াটা ছিল রিস্কি। সেই সাথে জেটিগুলো ছিল পিচ্ছিল আর নৌকার পাটাতন থেকে উঁচু। ভারী কোনো কিছু নিয়ে নদী পারাপার বেশ মুশকিল। তবে নদী পারাপারের ব্যাপারটাতে আমি বেশ মজাই পেয়েছি। নাস্তা করা, সবকিছু গুছিয়ে হোটেল থেকে বের হওয়া, নদী পারাপার, এ সব কিছুতেই অনেক সময় নষ্ট হয়ে গেল। এখন সময় আজকের অ্যাডভেঞ্চার শুরু করা। লেটস গো। মংলা ফেরিঘাট বেসিক্যালি একটি বাস টার্মিনাল, তবে এটা বাংলাদেশের অন্যান্য বাস টার্মিনালের মতো নয়। প্রথম দেখাতে মনে হতে পারে যে সবাই এখানে নদীর পাড়ায় বেড়াতে এসেছে। তাছাড়া ফেরিঘাটের আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো ফেরি এখানে সবসময় না, বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয়। তবে সেই প্রয়োজনগুলো কি তা জানা সম্ভব হয়নি। গতরাতে এখানে পৌঁছানোর পর টার্মিনাল এলাকাটি কেমন তা দেখতে পারিনি, কিন্তু এটি আসলে বেশ গোছানো এবং বলতে দ্বিধা নেই যে টার্মিনাল এলাকা হিসাবে এটি বেশ পরিষ্কার। এই রাস্তাটির ডান দিকে গেলে মংলা পোর্ট, কিন্তু আমি আগে যাব বাম দিকে পশুর নদী দেখতে। আমার উদ্দেশ্য একটাই, সমুদ্রগামী বড় জাহাজ দেখা। পশুর নদী দেখতে এসে বেস্ট ভিউ পেলাম শুধু এই একটা। মংলা ট্যুরে আসবার আগে আমার বন্ধু বলেছিল নদীটির নাব্যতা নষ্ট হয়ে যাবার কারণে সমুদ্রগামী বড় জাহাজগুলো এখন আর মংলা পোর্টে আসে না, এবং আমি দেখতে পেলাম তার কথাই সত্যি। যতক্ষণ নদী পাড়ে ছিলাম ততক্ষণ আমি শুধু এই ফিডার ভেসেলটি আর দুটো টাগবোট ছাড়া আর কিছুই দেখিনি। পশুর নদীর এখান থেকেই সুন্দরবন ভ্রমণের জন্য ট্রলার ভাড়া পাওয়া যায়, এবং আজকে ট্রলার ভাড়া দেবার জন্য ট্রলারের মালিক ও তাদের এজেন্টরা প্যাসেঞ্জার খুঁজে বেড়াচ্ছে। আমার সাইকেল আর রাইডিংয়ের সাজ সরঞ্জাম দেখে একজন মনে করলো দাও মারার মতো বড় একজন কাস্টমার হয়তো পাওয়া গেছে, কিন্তু বেচারার জন্য আমার খারাপ লাগলো যখন তাকে আমি নিরাশ করলাম।
আজকের দিনের রাইডে পশুর নদী থেকে মংলা পোর্ট পর্যন্ত যাবার রাস্তাটি ছিল সবচেয়ে সুন্দর রাস্তা। রাস্তাটি বাংলাদেশ নেভি এবং কোস্টগার্ড বেজের ভেতর দিয়ে ইপিজেড হয়ে মংলা পোর্ট পর্যন্ত গেছে। এখানে এসে আমার ছাত্র জীবনের কথা মনে পড়ে গেল। আমি আমার ছাত্র জীবনের একটা দীর্ঘ সময় কাটিয়েছি এরকম পরিবেশে। রাস্তাটি এতই পরিষ্কার আর মনোরম ছিল যে এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আজ আর যশোর না যেয়ে এখানেই সারাদিন কাটিয়ে দেই। মংলা সমুদ্র বন্দরটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাগেরহাট জেলার মংলায় অবস্থিত। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এবং দেশীয় পণ্য যেমন পাট, চামড়া এবং বরফজাত সামুদ্রিক খাবার রপ্তানিতে বিশেষ ভূমিকা পালন করে। বন্দরটি বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ শিপিং দ্বারা পরিচালিত, যেটি গোডাউন, পণ্য আনা নেয়ার যান্ত্রিক সহায়তা এবং নদীর নাব্যতা রক্ষা করে দিনে এবং রাতে নৌ পরিবহনে মংলা বন্দর আন্তর্জাতিক শিপিং লাইন এবং তাদের এজেন্সিদেরকে সব রকম সুযোগ সুবিধা এবং সেবা প্রদান করে আসছে। বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বন্দরটি খুলনা মেট্রোপলিটন এলাকার সাথে সংযুক্ত। অবশেষে আমি এখন আমাদের এই অ্যানুয়াল ট্যুরের প্রাথমিক গন্তব্যস্থল মংলা পোর্টে। কিন্তু আমি বড় ভুল সময়ে এসেছি। মংলা পোর্টের ভেতরে ঘুরে দেখবার অনুমতি আমি পাইনি। বাংলাদেশ বর্তমানে খুব খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। 5ই অগস্টের বিপ্লবকে ঘিরে সারা দেশে স্থবির অবস্থা। রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তা বর্তমানে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের অনুমতিক্রমে মংলা পোর্ট সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকলেও এখন তা সম্পূর্ণভাবে বন্ধ। যেহেতু আমি ঢাকা থেকে এত দূরে মংলা পোর্ট দেখতে এসেছি, তাই পোর্ট অথরিটি আমাকে স্মৃতি হিসেবে শুধু এই ছবিটি নেবার অনুমতি দিল। যাই হোক, মংলা পোর্ট ছেড়ে আমি এগিয়ে চললাম আমাদের আজকের রাইডের দ্বিতীয় গন্তব্যস্থল রামপাল পাওয়ার স্টেশনের দিকে। বড় শিল্প প্রতিষ্ঠান বা ফ্যাক্টরির প্রতি আমার আকর্ষণ সেই ছোটবেলা থেকে। তাই বন্দর এলাকা হওয়াতে আমি আশা করেছিলাম মংলাতে হয়তো ওরকম বড় বড় শিল্প প্রতিষ্ঠান চোখে পড়বে, কিন্তু সেরকম কিছুই দেখলাম না। শুধু চোখে পড়ল এলপিজির এইসব গ্যাস কন্টেইনার। তাছাড়া আমি আরও আশা করেছিলাম দিনের বেলাতে এই এলাকাটি হয়তো খুব ব্যস্ত থাকবে, কিন্তু সবকিছুই খুব শান্ত আর চুপচাপ। এখন এ পর্যন্তই। গল্পের শেষ পর্যন্ত সাথে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ। আবার পরবর্তী পর্বে দেখা হবে।